শুরু হচ্ছে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। তোমার পা নেই তবু তুমি পথিক, হৃদয়ের ডাকে চলো অমিত। দৃষ্টি নেই তবু দেখো জগৎ, তোমার অন্তরে আলো অগণিত। তুমি হাতছাড়া ছুঁয়েছ আকাশ, মনের শান্তিতে দূর করো নাশ। প্রতিবন্ধী নও, তুমি এক যোদ্ধা, জীবনের পথে তুমি সত্য জ্ঞান দাতা। বন্ধুরা, প্রতিবন্ধীরাও মানুষ এবং সমাজের অপরিহার্য অংশ। তারা শারীরিক বা মানসিক প্রতি সীমাবদ্ধতা সত্ত্বেও সমান মর্যাদা, সুযোগ এবং ভালোবাসার দাবিদার। প্রতিবন্ধিত্ব একটি বিশেষ শারীরিক বা মানসিক অবস্থা যা ব্যক্তির দৈনন্দিন জীবনযাত্রায় বাধা সৃষ্টি করতে পারে। এটি শারীরিক, মানসিক, বুদ্ধিবৃত্তিক বা সংবেদনশীল ত্রুটিও হতে পারে। তাদের প্রতি সহানুভূতি নয়, বরং সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করাই আমাদের দায়িত্ব। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, উপযুক্ত শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কর্মসংস্থানের সুযোগ প্রদান করে তাদের আত্মনির্ভরশীল করা সম্ভব। সমাজের উন্নয়নে তাদের অবদান অস্বীকার করা যায় না। আমাদের উচিত তাদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং প্রতিবন্ধিতাকে তাদের দক্ষতায় পরিণত করতে সহায়তা করা। তারা যদি সঠিক সহায়তা পায়, তাহলে তারাও আমাদের সমাজে সাফল্যের অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করতে পারে। এজন্য প্রয়োজন সচেতনতা বৃদ্ধি এবং মানসিকতার পরিবর্তন। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা প্রসার, প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি বছর ৩রা ডিসেম্বর আজকের এই দিনটিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পালন করা হয়। এটি জাতিসংঘ কর্তৃক ঘোষিত একটি বিশেষ দিন, যার মূল লক্ষ্য হল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকারের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রতি সম্মান প্রদর্শন। আমরা জানি যে ১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। দিবসটির এবছরের প্রতিপাদ্য হল অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ নির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ। তাদেরকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের মাধ্যমেই রাষ্ট্রের সামগ্রিক উন্নয়ন সম্ভব। এই দিবসের মাধ্যমে তাদের প্রতি বৈষম্য দূর করার এবং সমাজে তাদের সমান অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়। সরকারি, বেসরকারি সংস্থা এবং বিভিন্ন সংগঠন এই দিনে সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে। এসব কার্যক্রমের মাধ্যমে সমাজে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সহযোগিতার মানসিকতা গড়ে তোলা হয়। বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে এখন প্রতিবন্ধীদের জন্য বিশেষ আইন ও সুযোগ সুবিধা তৈরি করা হয়েছে। তবে সেগুলো পুরোপুরি বাস্তবায়ন করতে হলে সমাজের সব শ্রেণীর মানুষের একসঙ্গে কাজ করা প্রয়োজন। আমাদের মনে রাখতে হবে, প্রতিবন্ধীদের প্রতি পরিবারের দায়িত্ব সবচেয়ে বেশি। পরিবারের উচিত তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং ভালোবাসা প্রদর্শন করা, তাদের প্রয়োজন অনুযায়ী বিশেষ যত্ন নেওয়া। তাদের সুশিক্ষা ও সঠিক চিকিৎসার ব্যবস্থা করা পরিবারেরই দায়িত্ব। প্রতিবন্ধী ব্যক্তিদের মানসিকভাবে শক্তিশালী করতে পরিবারকে সব সময় উৎসাহ দিতে হবে। শ্রোতা বন্ধুরা, পরিবার, সমাজ একসঙ্গে কাজ করলে প্রতিবন্ধীরা সমান সুযোগ পাবে এবং সমাজে তাদের মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি হবে। এতে দেশ ও জাতি আরও উন্নতির পথে এগিয়ে যাবে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস আমাদের আরও মনে করিয়ে দেয়, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মানজনক আচরণ করে তাদের সহযোগিতায় সবসময় আমাদেরকে পাশে থাকতে হবে। সুন্দর এই ধরাতল মানুষের প্রেম, ভালোবাসা আর মমতায় পরিপূর্ণ। মানুষ মানুষের জন্য। এই অনুভবে আসুন আমরা সকলে হাতে হাত ধরে জীবনের পথে চলি, আনন্দে, সাহসে ও আত্মবিশ্বাসে। এই শুভ প্রত্যাশায় শুরু করছি ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। আপনাদের সঙ্গে আছে মইনুল ইসলাম, আমি ফাতিমা আফরোজ সোহেলি। বন্ধুরা, চলুন নজর দিই সূচির পাতায়। শুরু করছি এই দিনে পর্ব দিয়ে। এরপর একে একে শুনবেন অদম্য বীর, শ্রমকণ্ঠ, উৎসবে বাংলাদেশ এবং সবশেষে আমাদের গান পর্বে শুনবেন একটি দেশের গান। জেনে নিলেন পুরো আয়োজনের কথা।
দিন যায় ক্ষণ যায়, সময় কাহারও নয়, বেগে ধায় নাহি রহে স্থির। সুপ্রিয় শ্রোতা, সময় চলে যায় কিন্তু রেখে যায় ঘটনার নিশানা। হ্যাঁ, আয়োজনের শুরুতেই শুনবেন এই দিনে পর্ব, অতীতের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী নিয়ে। এই দিনে শ্রোতাবৃন্দ, শুরুতেই গুরুত্বপূর্ণ কিছু ঘটনার কথা জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে বাংলা ভাষার উন্নয়ন ও বিকাশের লক্ষ্যে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয় ১৯৫৫ সালের আজকের এই দিনে। ১৯৬৭ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড প্রথমবারের মতো মানবদেহে হৃৎপিণ্ড স্থাপন করেন। বাংলা ভাষায় প্রথম ছোটদের অভিধান প্রকাশ করে বাংলা একাডেমি ১৯৮৩ সালের এই দিনে। এবার খ্যাতিমান ব্যক্তিদের জন্মদিনের কথা শুনব বন্ধুরা। ১৮৫৭ সালের এই দিনে পোলিশ বংশোদ্ভূত ইংরেজি লেখক জেমস কনরাড জন্মগ্রহণ করেন। লর্ড জিম তার বিখ্যাত উপন্যাস। ক্ষুদিরাম বসু ছিলেন ব্রিটিশ বিরোধী ভারতীয় স্বাধীনতা আন্দোলনের শুরুর দিকের সর্বকনিষ্ঠ এক বিপ্লবী। ১৮৮৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। বাংলাদেশি চিত্রশিল্পী ও উদ্যোক্তা নিতুন কুণ্ডু ১৯৩৫ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন। তিনি সাবাস বাংলাদেশ সার্ক ফোয়ারা ভাস্কর্যের স্থপতি। ১৮৮২ সালের আজকের দিনে খ্যাতনামা চিত্রশিল্পী নন্দলাল বসু জন্মগ্রহণ করেন। শ্রোতা বন্ধুরা, এবার জন্মদিনের শুভেচ্ছার কথা বলতে চাই, জানিয়ে দিচ্ছি জন্মদিনের শুভেচ্ছা। আজ যাদের জন্মদিন তাদের সকলের প্রতি রইল আমাদের একরাশ শুভেচ্ছা। শুভ জন্মদিন। বন্ধুরা, এবার বিশিষ্টজনদের পরলোক গমনের কথা জানিয়ে দিচ্ছি। ১৯৫৬ সালের এই দিনে মানিক বন্দ্যোপাধ্যায় পরলোক গমন করেন। তিনি ছিলেন একজন বাঙালি কথা সাহিত্যিক। তার রচিত পুতুল নাচের ইতিকথা, দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি উপন্যাস এবং অতসী মামা, প্রাগৈতিহাসিক ছোট বকুলপুরের যাত্রী গল্প সংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয়। ১৯৮২ সালের আজকের দিনে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে জন্মগ্রহণ করেন। তিনি ত্রৈশ উত্তর বাংলা কবিতার নব্যধারা আন্দোলনের প্রধান ৫ জন কবির অন্যতম ছিলেন। তিনি মার্ক্সবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন। ১৯৯৯ সালের এই দিনে সাংবাদিক ও শিশু সাহিত্যিক রকুনুজ্জামান খান ইন্তেকাল করেন। তিনি দাদাভাই নামে পরিচিত। তার একটি বড় অবদান ছিল কচিকাচার মেলা নামে একটি শিশু সংগঠন প্রতিষ্ঠা। অনবদ্য কর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলা একাডেমি পুরস্কার, শিশু একাডেমি পুরস্কার ও একুশে পদকে ভূষিত হন। ১৯৮২ সালের আজকের দিনে কবি ও প্রাবন্ধিক বিষ্ণু দে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল ইতিহাসের আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী। বীরদের জয়গাথা আমাদের জাতীয় গৌরবের প্রতীক। দেশের স্বাধীনতার সুরক্ষা এবং মর্যাদা রক্ষায় বীরেরা নিজেদের জীবন উৎসর্গ করেন। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের গল্প আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে। বন্ধুরা, দর্পণের এবারের নিবেদন অদম্য বীর। এই পর্বে শুনবেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণকারী আহত শহীদ ছাত্র জনতার সাক্ষাৎকার ভিত্তিক একটি প্রামাণ্য প্রতিবেদন। গ্রন্থনা উপস্থাপনায় আসিফ ইকবাল। হাজারো শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ। পূরণ হয়েছে বৈষম্যমুক্ত নতুন এক বাংলাদেশের স্বপ্ন। বহুল আকাঙ্ক্ষিত এই বিজয় ছিনিয়ে আনতে কেউ হারিয়েছেন আদরের সন্তান, কেউ স্নেহের ভাই, আবার কেউ প্রাণপ্রিয় স্বামীকে। অকাতরে নিঃশেষ হয়েছে কত শত প্রাণ। প্রিয় শ্রোতা, দেশের জন্য সর্বোচ্চ আত্মত্যাগ করা এমন এক অদম্যবীর ছাত্র জনতার আন্দোলনে ১৬ই জুলাই রাজধানীর মিরপুর ১০-এ পুলিশের গুলিতে নিহত শহীদ সিফাত হোসেন। আদরের সন্তানকে হারিয়ে এভাবেই নিজের বেদনার কথা বাংলাদেশ বেতারকে বলছিলেন সিফাতের বাবা মোহাম্মদ কামাল হাওলাদার। আমার ছেলে শহীদ সিফাত হোসেন বাংলা কলেজ থেকে ইন্টার পাস করে, পরে দেশের পরিস্থিতি
বিবেক বিবেচনা এবং আমি তেমন কোনো কাজকর্ম করতে পারি না, এই জন্য ছেলেকে বাহিরে পাঠাবো করিয়া মোটামুটি প্রসেসিং করছি। বাসার সামনে ছেলেপেলেগুলো করতেছে, আর আমার ছেলে পোলাপান্ডে ওই খানা দানা এটা ওটা বাসা থেকে বানাইয়ে দেই। আমি আমার ছেলে আর আমার ভাগ্নে এই পাশাপাশি রোডের সাইডে দাঁড়াই আমি পানি দিতেছি, বাসা থেকে ওই খানা রুটি বানাইয়া দিতেছি। বাচ্চাগুলো সারাদিনই করে। আনুমানিক 1:30টার ছেলেকে ডাকতে গেছি, যায় তোরাও খাইতে আয়, এরকম ছেলের হাত ধরিয়া ডাকতেছি, আসতে না, কয় আব্বু আর একটু পরে যাম। এর ভিতরে আমার ছেলেটার এইখান দিয়ে গুলি লাই গিয়া, এখান দিয়ে বাড়াইয়ে গেছে গিয়া, খেলিয়ে আব্বুকে একটা ছিল্লাটি দিছে। আমি ওরে এরকম, ও আমার শরীরের উপরে পড়িয়ে গেছে। এর মধ্যে এই বাইকটার চৌক এইটে উঠিয়া এই রোডের পাশে পড়িয়ে গেছে, কোনো লোক ধরে না। পরে একটা লোক দেখলাম, ওই উনি আইসা হাত জাগাইয়া পুলিশে বলতেছে যে ভাই এখানে 2টা লোকে মারা গেছে। ওই লোকরে দেখলাম যে তারা করছে, তারা করার পরে ওই লোক দৌড় দিচ্ছে। পরে আমি এই 2টা লোকরে নিয়ে আমি বাসায় যে ঢুকবো, বাসায় আর যাইতে নেই। পরে আমি নিয়ে আল হেলাল মেডিকেল গেলাম। মেডিকেলে যাওয়ার পথে অনেক লোকেই আমার এই আটক করছে, পুলিশ সেনাবাহিনী। আমি তারপরও গেছি, আমার ওখানে রাখে নাই। পরে আমরা সরর দিতে নিয়ে গেছি ওই একটা রিক্সায় করিয়া, আমার ছেলে আর ওই ভাগ্নে আর আমি। কীভাবে নিছি জানি না, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার ওই সময় অনেক শক্তি ধারণ করার মতন ক্ষমতা দিছে। মেডিকেলে নিয়ে গেছি, দেখি ছেলের ডেড ঘোষণা করছে। পোস্টমর্টম রিপোর্ট করবে। এখন আমার 2-3টা লোকে বলতেছে, কয় ভাই আমরা আজকে 2 দিন যাবত লাশের লেগে বসে রয়েছি, আমাদের লাশ পোস্টমর্টম করতে নিছে, সে লাশ ফেরত দেন না, আপনি পোস্টমর্টম করেন না। আমি আবার আমার ছেলের এই যে ট্রলি গাড়ি যেটার মধ্যে লাশ শুয়ে রাখে, আমি ওইটা টান দিয়া রুগীর কাছে নিয়ে আমি রাখিয়া ওই ভাগ্নের কাছে গেলাম, যার চোখ উঠতে গেছে। ভাগ্নের ওখানে গেছি, এর মধ্যে ওই আমার ছেলের এই লাশের দ্বারে আবার লোকাইছে যে পোস্টমর্টম করবে। পরে আমি ডাক্তারের লগে অনেক তর্ক বিতর্কর পরে ডাক্তারে কয় ঠিক আছে আপনি করেন। আমি এর ভিতরে ওই রিসিপশন থেকে, যেখানে ওই যে বহি বিভাগ, ওইখান থেকে নিয়ে আসলাম স্লিপ নিয়ে। পরে আমি এই 10 নম্বরে আসলাম, কিন্তু 1টা মিনিট আমাদের ওখানে দাঁড়ানোর মতন, ওই যে লাশ নিয়ে আসছি 1টা মিনিট আমাদের ওখানে রাখতে দেয় নাই। প্রিয় শ্রোতা, ছাত্র জনতার রক্তমাখা বিপ্লবে নিজের জীবন বিলিয়ে দেওয়া অদম্য বীর শহীদ সিফাতের বাবা বলছিলেন সন্তানহারা বেদনার কথা। সিফাতের মতো হাজারো তরুণের রক্তে অর্জিত হয়েছে নতুন এ বাংলাদেশ। তারুণ্যের শক্তিতে এগিয়ে যাবে দেশ, এমনই প্রত্যাশায় আজকের অদম্য বীর পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্বে কথা হবে এমনই আরেকজন অদম্য বীরের স্বজনের সঙ্গে। শুনব স্বজনহারা বেদনার কথা। আমরা শুধু সৃষ্টিকেই দেখি, স্রষ্টার ত্যাগ আর মহিমার কথা জানি না। আবার এ কথাও বলতে পারি, আমাদের সমাজে জনসমষ্টির এমন একটা অংশ রয়েছেন যারা গুণগত শিক্ষার মাধ্যমে সমাজকে আলোকিত করেন। এবারের নিবেদন শ্রমকণ্ঠ পর্ব। এই পর্বে গোলাম কিবরিয়ার গ্রন্থনা ও উপস্থাপনায় শুনবেন শ্রমজীবী মানুষের জীবিকা ও ভাবনা নিয়ে একটি প্রামাণ্য। স্বাগত জানাচ্ছি আজকের প্রামাণ্য পর্বে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, চলছে হেমন্তের ধান কাটার মৌসুম। গ্রাম বাংলার মাঠে মাঠে কৃষকেরা এখন ব্যস্ত সময় পার করছে সোনালী ধান ঘরে তোলার আনন্দে। এমনই একজন কৃষক বন্ধুকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যশোরের বাঘারপাড়া উপজেলার বলরামপুর গ্রাম থেকে। কি নাম ভাই আপনার? সুকুমার বিশ্বাস। প্রবীণ মনে হচ্ছে, তারপরও বেশ সুঠাম দেহি আপনার। একটু আপনার বয়স সম্পর্কে জানতে চাই। 70 বছর বয়স। এই বয়সে আপনি কৃষিকাজ করছেন, এখন ফসল সংগ্রহ করছেন, ধান কাটছেন, এটা কিভাবে সম্ভব? আমরা তাজাটাই খাই, আমরা কোনো বেজাল খাই না, পরিশ্রম করি বলে আমাদের শরীর ভালো আছে। আমাদের এই বয়সে অনেকেই আছে যে তারা ঘরের থেকে লাভ দিতে পারে না, কিন্তু আমি মাঠে কাজ করি। এখানে কতটুকু জমিতে আপনি ধান চাষ করেছেন? 20 কাঠা জমি চাষ করেছি। এবছর কেমন ফসল হয়েছে? ভালো হয়েছে ফসল। ধান ছাড়া আপনি আর
কি কি ফসল উৎপাদন করেন? শাকসবজি আছে, ফুলকপি, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, এই সমস্ত বিভিন্নতা আছে আর কি। মোটামুটি শস্য ভালো রাখছে। আপনার পরিবারে কে কে আছে? আমরা নিজেরা স্বামী স্ত্রী 2 জন, ছেলে মেয়ে 3 জন। মেয়েদের বিয়ে থা দিয়ে দিয়েছি, ছেলেও কৃষিকাজ করে। এবার একটু জানতে চাই, আপনার এই বলরামপুর গ্রামটি আপনার ছেলেবেলায় কেমন ছিল? তখন থেকে এরকম রাস্তা ছিল না, মানে জোর জঙ্গল ছিল। তখন এত আধুনিক চাষ হতো না। আগে অনেক ফসল কম হতো, খাবারেরও অনেক সংকট ছিল। এখন যেরকম জামা কাপড় পরি, আগে তো এরকম পরতে পারিনি। পাড়া চড়ে বেড়াতাম ছেলেবেলায়, ডাঙ্গলি খেলতাম, হাডুডু খেলতাম, মাছ ধরতাম, অন্যরকম একটা আনন্দ ছিল। আমরা আগে যাত্রা দেখতাম, কবি গান দেখতাম, বিভিন্ন গ্রামে যেতাম অনুষ্ঠানে, খুব ভালো লাগতো। এখন এই টাচ ফোন হয়ে যেই তো সব কিছু নিয়ে গেছে। আমি গানের মানুষ, গান পছন্দ করি। কি ধরনের গান আপনার পছন্দ? এই আমাদের গায়ের গান ভালো লাগে, লালন গীতি ভালো লাগে, আমরা সবসময় গাই। সত্যবাল সুপথে চালো রে আমার মন, সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য বল সুপথে চলো রে আমার মন। খরিদ্দার মহাজন যে বড্ড খরতে কম তারে কসুর করবে জম। খরিদ্দার মহাজন যে বড্ড খরতে কম তারে কসুর করবে জম। গদিয়ান মহাজন যে গদিয়ান মহাজন যে বসে কেনে প্রেম রতন সেজন, বসে কেনে প্রেম রতন। সত্য বল সুপথে চলো রে আমার মন, সত্য বল সুপথে চলো রে আমার মন। আবারও অন্য কোনো শ্রমজীবী বন্ধুর গল্প নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। উৎসব আমাদের সংস্কৃতির অংশ, যা সামাজিক বন্ধনকে দৃঢ় করে। এই সময়টিতে মানুষ পরিবারের সঙ্গে সময় কাটায়, খাবার ভাগাভাগি করে এবং আনন্দে মেতে ওঠে। আবহমান বাংলার উৎসব অনুষ্ঠান শুধু ছুটির দিনই নয়, বিশেষ উৎসব উপলক্ষে বিশেষ কর্মকাণ্ডের দিনও বটে। আসুন আমরা দেখে নিই উৎসবে বাংলাদেশ পর্বে আজ কি কি থাকছে। শুনবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের প্রাচীন খেলা, মেলা ও উৎসব নিয়ে একটি উপস্থাপন। হ্যাঁ, উৎসবে বাংলাদেশ পর্বে এখন শুনবেন এম এ ওয়াহাবের গ্রন্থনায় বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলা নিয়ে নিবন্ধ। উপস্থাপন করছেন নাসিমা রাজ্জাক জ্যোথি। আমোদপ্রিয় বাঙালি খাদ্যপ্রিয় বটে, আর পছন্দের খাদ্য তালিকাটিও বেশ বড়। আমাদের দৈনন্দিন প্রধান খাবারের সাথে একটি উল্লেখযোগ্য প্রিয় ও প্রয়োজনীয় খাদ্য উপকরণ মাছ। কথায় বলে মাছে ভাতে বাঙালি। এদেশের সমৃদ্ধ ঐতিহ্যের পুকুর ভরা মাছ উক্তিটিও জনপ্রিয়। তাই মাছের প্রজনন, রেণুপনা উৎপাদন, মৌসুমে হাওর বাওর খালবিলে মাছ ধরা, শৌখিন মৎস্য শিকার এবং মাছ বেচা কেনা নিয়ে উৎসব ও মেলার আয়োজন হয়। এমন একটি আয়োজন হচ্ছে বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলা।
দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের একটি স্থানীয় উৎসব হচ্ছে বগুড়ার গাবতলী উপজেলার পোড়াদহের ঐতিহ্যবাহী মাছের মেলা। শীতের শেষে মাঘ মাসের শেষ বুধবার শুরু হয়ে 3 দিনব্যাপী এ মেলার আয়োজন হয়। নানা দিক থেকে সমৃদ্ধ উত্তরবঙ্গের প্রসিদ্ধ জেলা বগুড়ার পোড়াদহে মাছের মেলাটি কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল এ নিয়ে কোনো সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুত রয়েছে একটি অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীকালে এ মেলার প্রচলন হয়েছিল। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বলতে গেলে পোড়াদহ মেলার স্থানটি একটি প্লাবনভূমি এবং ভৌগোলিকভাবে একটি নদী, খাল, বিল ও মোহনা অঞ্চলে অবস্থিত। বর্ষাকালে নদীপথে প্রচুর মাছ আসত। বর্ষার শেষে মাঘ মাসের অল্প পানিতে বড় মাছের আইস সোনালি বর্ণ ধারণ করে রোদের ঝিলিকে তা সোনার চালনির মতো মনে হতে পারে। বুধবার মেলা শুরু হলেও পরের দিন বৃহস্পতিবার মহিলাদের অংশগ্রহণ ও উদ্যোগে বসে মেলা। কমবয়সী দম্পতি, বিশেষ করে বউদের উৎসাহ এবং মেলাকে আকর্ষণীয় করবার নানা প্রচেষ্টার কারণেই এটাকে বউমেলা বলে থাকে। যাই হোক, কালক্রমে এটি পোড়াদহ মেলা বা পোড়াদহ মাছের মেলা হিসেবেই সমধিক পরিচিতি লাভ করেছে। বাংলাদেশে উল্লেখযোগ্য গ্রামীণ মেলাগুলোর মধ্যে পোড়াদহ মাছের মেলা বা পোড়াদহ মেলা অন্যতম। এ মেলার প্রধান আকর্ষণ মাছ। মেলায় পাওয়া যায় বিভিন্ন প্রজাতির বড় মাছ। মাছগুলো ভোরেই মেলার স্থাপিত অস্থায়ী আড়তগুলোতে রাখা হয়। সেখান থেকে খুচরা ব্যবসায়ীরা কিনে নিজ নিজ দোকানে নিয়ে যায়। বিক্রেতারা এ নিয়ে ব্যস্ত সময় পার করে। দোকানে দোকানে চলে দিনভর কেনাকাটা। এই মেলায় একদিনে 20 কোটি টাকার মাছ বিক্রিরও তথ্য রয়েছে। মেলায় আসা বিভিন্ন মাছের মধ্যে রয়েছে রুই, কাতলা, মৃগেল, বোয়াল, সিলভার কার্প, সুরমা, আইড়, চিতল, তেলাপিয়া, কালিবাউস, পাঙ্গাস ইত্যাদি। সবচেয়ে বেশি বিক্রি হয় বাঘা আইড় মাছ, স্থানীয়ভাবে যাকে বাঘাইর মাছও বলা হয়। 2 থেকে 2.5 মণ ওজনের বাঘাইর মাছের দেখা মেলে মেলাতে। তবে মহাবিপন্ন প্রজাতি হিসেবে সরকারি নিষেধাজ্ঞার কারণে 2022 সাল থেকে মেলায় এই মাছের বেচাকেনা বন্ধ রয়েছে। এছাড়াও 15 থেকে 20 কেজি ওজনের রুই, কাতলা, পাঙ্গাস বিক্রির জন্য দোকানিরা সাজিয়ে রাখে, আর ক্রেতারা হই হুল্লোড় করে পছন্দের মাছ কিনে নিয়ে বাড়িতে যায়। উত্তরাঞ্চলের অধিকাংশ মেলার একটি বিশেষ বৈশিষ্ট্য হল আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব, বিশেষ করে মেয়ে জামাইকে দাওয়াত করে আনা হয়। জামাইরা এসে মেলা থেকে বড় মাছ কিনে শ্বশুরবাড়িতে যায়। এভাবে ঘরে ঘরে চলে উৎসবের আমেজ, আর সেই সাথে থাকে পিঠাপুলি। এভাবে ঘরে ঘরে চলে উৎসবের আমেজ, আর সেই সাথে শীতের পিঠাপুলি তো আছেই। এজন্য এ মেলাকে অনেকে জামাই মেলাও বলে থাকে। পোড়াদহের মাছের মেলার বিভিন্ন প্রজাতির মাছের প্রাধান্য থাকলেও পাশাপাশি কাঠের আসবাবপত্র, বাঁশ ও বেতের সামগ্রী, লৌহজাত দ্রব্যাদি, প্রসাধনী, শিশুপণ্য ও বস্ত্রশিল্পের দোকান বসে। এছাড়াও এলাকার প্রসিদ্ধ মিষ্টি ও মিষ্টিজাত দ্রব্য পাওয়া যায়। রসগোল্লা, সন্দেশ আর বিশেষভাবে তৈরি 1.5 থেকে 2 কেজি ওজনের জিলাপি সবার দৃষ্টি কাড়ে। ধনী গরিব সকলেই সামর্থ্য অনুযায়ী মিষ্টি কিনে নিজেরা খান এবং বন্ধুবান্ধব ও নিকটজনদের কাছে পাঠান। কৃষকরা প্রয়োজনীয় ঘরোয়া সামগ্রী ছাড়াও বছরের বলা যায় পান থেকে চুন পর্যন্ত এ মেলা থেকে সংগ্রহ করেন। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব বয়সের মানুষের একটি মিলন মেলায় পরিণত হয় এ মেলা। মনে হয় এ উৎসবের জন্য তারা সারা বছর অপেক্ষা করেছিল। আশেপাশের এলাকা থেকে অনেকেই টাটকা বড় মাছ কিনতে আসে, আর অনেকেই পুকুরের বড় মাছ এ সময় ধরবে বলেও অপেক্ষা করে থাকে। বড় বড় মাছ দেখে শিশুরা আনন্দে লাফিয়ে ওঠে। শিশুদের জন্য বেলুন, বাঁশিসহ নানা খেলনার দোকান বসে, আর তাদের বিনোদনে ঘুরতে থাকে রঙে রঙে সাজানো অনেকগুলো নাগরদোলা। বিনোদনের জন্য সার্কাস ও পালাগানেরও আয়োজন হয় মেলাতে। সঙ্গীত মানুষকে নিয়ে যেতে পারে তার আত্মার কাছে। সঙ্গীত ফিরিয়ে দিতে পারে পরাজিতের সাহস। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, দেশের গান আমাদের জাতীয় চেতনা, ঐতিহ্য, সংস্কৃতির প্রতিচ্ছবি। এই গান আমাদের মাটির গন্ধ, মুক্তির সংগ্রাম এবং দেশের প্রতি ভালোবাসাকে তুলে ধরে।
দর্পণের প্রান্তিক নিবেদন। আমাদের গান পর্বে শুনবেন একটি দেশের গান, জন্ম নিয়ে ধন্য আমি। এই গানটিতে কণ্ঠ দিয়েছেন শিল্পী ফেরদৌসী রহমান, গানের কথা লিখেছেন কুদরতে খোদা, সুর করেছেন সমর দাস। জন্ম নিয়ে ধন্য আমি বাংলাদেশে ভাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই। জন্ম নিয়ে ধন্য আমি বাংলাদেশে ভাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই। দেশেরই আকাশ বাতাস রং ধনু রং মৌসুমি মাস, এই দেশেরই আকাশ বাতাস রং ধনু রং মৌসুমি মাস, নতুন দিনের স্বপ্ন আনি নিত্য ছোঁয়া পাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই। এই দেশেরই সাগর পাহাড় নদ নদী বিল বনানী খামার, এই দেশেরই সাগর পাহাড় নদ নদী বিল বনানী খামার, শক্তি সাহস বখে আনি বেঁচে আছি তাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই। জন্ম নিয়ে ধন্য আমি বাংলাদেশে ভাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই, এই দেশেরই আলো হাওয়ায় প্রাণ পেয়েছি তাই। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, জন্ম নিয়েই ধন্য আমি, এই দেশের গানটির সাথে সাথেই আমরা আজকের উপভোগ্য বিভিন্ন পরিবেশনার পর এবার বিদায়ের কথা জানিয়ে দিতে চাই। আজ দর্পণ গ্রন্থনায় ছিলেন সালমা বেগম, উপস্থাপনায় আমি মইনুল ইসলাম, আমি ফাতিমা আফরোজ সোহেলি, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে ছিলেন শাহজাহান জামান চৌধুরী এবং দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান প্রযোজনা করেছেন আশিকুর রহমান।